হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলছিলাম হ্যাঁ, ঠিক আছে। আমার বয়সটা ৩১। আচ্ছা। আমার ২০২৫ সালের জুন মাসে বিয়ে হয়েছে। হুম, হুম। তখন আমি জানি না যে আমার ওয়াইফের সমস্যা ছিল অনেকদিন আগে থেকেই। আচ্ছা, ওরা এই ব্যাপারটা আমাদেরকে জানানো হয় নাই। পরে বিয়ের পরে আমি ২-৩-৪ দিন যাওয়ার পরে বুঝতে পারি যে রাতের বেলা ও বিছানায় থাকে না। আচ্ছা। তো আমি তোকে জিজ্ঞেস করতে চাই যে কি হয়েছে, কোথায় ছিলে অথবা কিছু। সে আমাকে একেক সময় একেক ধরনের কথা বলে। হুম, হুম। তারপর আমি এটাও জানতাম, দেখতাম যে ও যখন আমরা ফোনে আমি যখন আমার বাসায় ও ওর বাসায় থাকতো, হুম, হুম। তখন দেখতাম যে ও রাতের বেলা ঘুমাই না। আচ্ছা। আমি ওকে বলতাম যে তুমি একটা মেডিসিন নাও, ডক্টর দেখাও, ইনসোমনিয়ার প্রবলেম থাকতে পারে। তো ও আমাকে বলতো যে না আমি কোনো ধরনের ওষুধ খাই না, এটা সেটা এই ধরনের কথা বলে এড়িয়ে চলতো। মানে রাতে যে ওই বাসায় গিয়েও ঘুমাচ্ছে না, এটা জানা হতো কেমন করে? আমি ফোনে কথা বলতাম আমরা, আচ্ছা। তো ওই সময় দেখতাম যে ও ঘুমাচ্ছে না। আমি জিজ্ঞেস করতাম যে তোমার কি ফোনে কথা বললে ঘুমাবে কেমন করে? হ্যাঁ, কারণ আমি মাঝে মাঝে ১টা বেজে যাচ্ছে, ১:৩০ বেজে যাচ্ছে, আমি জিজ্ঞেস করতেছি যে তোমার কি ঘুম পাচ্ছে কিনা। আমার ঘুম আচ্ছা, পাচ্ছে। তো কোনো সময় বলতো যে না আমার ঘুম পাচ্ছে না। আচ্ছা। তা আমি বলতাম যে কোনো ধরনের ওষুধ খাও, ডক্টর দেখাও। তো বলতো না আমি কোনো ওষুধ খাই না। তারপর মানে স্ত্রী কি কথাটা আরো লম্বা করতে চেষ্টা করতেন? মানে ওনার যেহেতু ঘুম আসছে না, সেজন্য স্বামীর সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেন অন্য মার বাসায় যাওয়ার পরে? জি। আচ্ছা, ওকে। তো তারপর আমি ওকে যখন বলতাম যে ডক্টর দেখাও অথবা কোনো ওষুধ খাও, সে বলতো যে না আমি কোনো ধরনের ওষুধ খাই না, কোনো ধরনের ওষুধ খাবো না, ঘুমের ওষুধ খাওয়া ভালো না, এই ধরনের কথা বলতো। হুম, হুম। এর আগে আমাদের বিয়ের আগে ওকে জানানো হয়েছিল ওর ফ্যামিলি থেকে যে ওর ভাই একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ২০২২ সালে। আচ্ছা। তো বলেছিল যে ওই সময় ওর বড় বোন আর ও আমার সাথে বাইরে দেখা করতে এসেছিল, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আচ্ছা। তো ওটার মধ্যে সে আমাকে, আমি আর বড় বোন আমাদেরকে জানায় যে আমার বোন একটুখানি ডিপ্রেশনে থাকে, মুড সুইং হয়, হুম, হুম। এটা আপনি মানিয়ে নিতে পারবেন কি। তো আমি আচ্ছা। জিজ্ঞেস করেছিলাম তাকে যে এই যে মুড সুইং অথবা ডিপ্রেশন তার হয়, সে কি কোনো ধরনের মেডিসিন গ্রহণ করে। আমি জানতে চেয়েছিলাম যে এটা কি সিভিয়ার কোনো কেস নাকি। আচ্ছা, আচ্ছা। তখন তিনি বলেছিলেন, পরিষ্কার ভাবে আমাকে বলেছিলেন যে না সে কোনো ওষুধ গ্রহণ করে না, কিন্তু তাকে এখানে সেখানে ঘোরাতে হয়, আচ্ছা, মানে বাইরে নিয়ে যেতে হয়, বেড়াতে বাইরে নিয়ে যেতে। নিয়ে যেতে হয়। ভালো একটা কোনোখানে ঘুরতে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, ছবি তুললাম, তাহলে তার মনটা ভালো থাকে। তো আমি ভাবলাম যে বিয়ের পরে তো মানুষ এমনি এগুলো করবেই, এটা হুম, স্বাভাবিক। হুম, হুম। তারপরে বিয়ের ৩-৪-৫ দিন পর যখন জানতে পারি এরকম যে ঘুমায় না এটা সেটা, তখন আমি একটুখানি মানে ১-২ স্টেপ আগে গিয়ে চিন্তা করা আরম্ভ করলাম যে ব্যাপারটা কি। আচ্ছা। তারপর একদিন এরকম ওর বোন আমাকে বলল যে আপনি একটু আমাদের বাসায় আসেন। আমরা বিয়ের পরে তাকে আমাদের বাসায় উঠায় নিয়ে আসি নাই আরকি। আচ্ছা, আমাদের কাবিন হয়েছিল। আচ্ছা। তাও বলল আপনি আমাদের বাসায় আসেন, আপনার সাথে কিছু কথা আছে। তো হ্যাঁ। আমি বললাম যে ঠিক আছে। তো আমি সেদিন যাওয়ার পরে আমাকে বলে যে ওর একটু সমস্যা হয়েছে, আজকে আমরা ডক্টর দেখিয়েছি। হুম, হুম। আমি বললাম যে আচ্ছা ডক্টর দেখিয়েছেন। আমার আগে কোনো ডক্টর দেখানোর ইয়ে ছিল না। হুম। তারপর আমাকে যখন ডক্টর দেখানোর কথা বলেছেন আমি গিয়েছি। তো আমি বলেছি কি ওষুধ দিল, বলে ওর একটুখানি সমস্যা হয়েছে, হুম। ওর ব্রেইনের একটা নার্ভ ড্যামেজ হয়ে গেছে। আমি আচ্ছা। বললাম ব্রেইনের নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া তো সাধারণ ব্যাপার না, হুম, আমি ডক্টরের সাথে দেখা করতে চাই। হুম। যখন আমি তার ডক্টরের সাথে দেখা করি, তখন তার ডক্টর আমাকে বলে যে সে ২ বছর যাবত ওষুধ খাচ্ছে, হুম। এবং ওষুধগুলো হলো গিয়ে আচ্ছা, এই ৪টা ওষুধ সে এট এ টাইম একই বেলায় রাত্রের বেলা ৪টা ওষুধ খাচ্ছে। তার আচ্ছা। এইগুলো খাওয়ার পরেও অনেক সময় ঘুম আসে না। হুম। তারপরে আমি ভাবলাম যে ডক্টরটা বেশি আমার কাছে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না এই ডক্টরটা। ডাক্তার কোন কোন বিষয়ের ডাক্তার? যার ডক্টর স্লিপ মেডিসিনের ডক্টর। স্লিপ মেডিসিন? হ্যাঁ, উনার নাম হলো, না, আমাকে নামটা জানার দরকার নেই, মানে সরি ওনার বিষয়টা কি? স্লিপ মেডিসিন? আমি হ্যাঁ উনি স্লিপ মেডিসিনের ডক্টর। উনার এরকম কোনো ডাক্তার প্রেসক্রিপশনটা আছে? আমার হাতে এখন নেই, কিন্তু আমার কাছে ছবি তোলা আছে অন্য একটা ফোনে। হ্যাঁ, কিন্তু স্লিপ মেডিসিনের ডাক্তার তো, এরকম তো কোনো ডাক্তার আমাদের শোনা মতে এরকম ডাক্তার তো হ্যাঁ, এর পাইনি। জন্য আমার কাছে একটুখানি সন্দেহ হয়, আমি তার উপরে বিশ্বাস করি না। আমি হুম। তখন উনি আমাদেরকে কিছু টেস্ট দেয় এবং কিছু ওষুধ
প্রেসক্রাইব করে, যেগুলো পরে আমার ওয়াইফ তার মানে তার বড় বোনের কথা শুনে সেগুলো কন্টিনিউ করে না। আচ্ছা। তারপরে যখন আবার আমরা নেক্সট ট্রিটমেন্টে মানে নেক্সট ভিজিটে যাই, তিনি আমাদেরকে বলেন যে মানে তিনি বুঝতে পারেন যে এরা তো আমার প্রেসক্রিপশনের ওষুধ অথবা আমার সেবা গ্রহণ করতেছে না। ওই ডাক্তারের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল যার কাছে পরে গেল? যার কাছে পরে গেলেন উনি স্নায়ু কি বলে এটাকে, স্নায়ুর ডক্টর ছিলেন। আচ্ছা। নিউরোলজিস্ট। আচ্ছা, ওকে। তারপর উনি যেহেতু দেখলেন যে ওনার সেবা গ্রহণ করতেছেন না, তখন উনি বললেন যে উনি আমার ওয়াইফকে জিজ্ঞেস করে যে তুমি কি এখনো শ্বশুর বাড়িতে গিয়েছো? তো বললো না। কবে যাবে? বললো এতদিন পর। বললো এতদিন পরে এসো। কারণ আগের ওষুধগুলোই কন্টিনিউ করেছে, তার কোনো ওষুধ তিনি গ্রহণ করেন নাই এগুলির জন্য। এখন আমার প্রশ্ন হলো দুইটা। একটা হলো যে আমাদের আরো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এবং এক সময় আমি কিছুদিন তারপরে অনেক দিন পর আমি জানতে পারি যে সে আমাকে না বলে তার একটা বন্ধুর সাথে দেখা করতে যায়। আচ্ছা। হ্যাঁ, রেস্টুরেন্টের মধ্যে তাদের ছবি আমি ফাইন্ড আউট করি, তার সাথে ওই ছেলে বাসায় দেখা করতে আসে, তারা তাদের উপরে দেখা করে। তো বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। এখন মানে কার বাসায় আসে? ওর বাসায় যখন যায় তখন সেই ছেলেটা আসে নাকি তোমরা ওর বাসায় যখন যাচ্ছে? আচ্ছা। তো তারপর আমি এগুলো জানার পরে আমি আরো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, এবং একটা টাইমে আমাদের মধ্যে একটা দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এবং সে তার অলওয়েজ যে কোনো ধরনের প্রবলেমে যদি আমি তাকে মানে একটা কথা বলি, সে তার ফ্যামিলিকে সেটা জানায়, এবং তার ফ্যামিলি তার সামনে এসে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যার জন্য তাকে রিচ করা আমার জন্য কষ্টকর হয়ে পড়ে। আমি মনে করেন অনেক সময় ফোন দেই, কোথায় আছো? ফোন ধরে না, একটু পরে ফোন ধরতেছে, হ্যাঁ আমি তো বাইরে আসছি। বাইরে আসছো, আমারে তো বলো নাই। সে আমাকে না বলে বাইরে যাচ্ছে যে কোনো সময়। ওর আম্মুকে ফোন দিলে বলে না ওর টেইলার্সে গিয়েছে। আর মানে যখন ওর মার বাসায় থাকছে তখনকার কথা বলছো? হ্যাঁ, যখন ও তো ওর মার বাসায় আছে, আমার বাসায় তো আমরা তাকে উঠায় আনতে পারি নাই। আমাদের আচ্ছা, বিয়ের অনুষ্ঠানটা হয় নাই, আমাদের ওই যে কাবিনের মাধ্যমে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কাবিনের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছি আমরা। কেন? ওখানে কি কাবিন নিয়ে কোনো ঝামেলা হলো? না, কাবিন নিয়ে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু ওনারা বড় করে অনুষ্ঠান না করে তাদের মেয়েকে দিবে না, এক। আর দুই হলো গিয়ে তার ছেলে মারা গিয়েছে, তার ছেলের মৃত্যুবার্ষিকী আছে, এটা সেটা বিভিন্ন ধরনের ঝামেলা নিয়ে তারা অ্যাকচুয়ালি তার মানে ডেটটা ফিক্স করতেছিল না বিয়ে। মানে আক্ট হয়েছে? জি জি। আক্ট তার মানে বিয়ে তো হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে আমাদের, কিন্তু ওই যে অনুষ্ঠানের মাধ্যমে যে মেয়েকে বিদায়, অনুষ্ঠানটা হয়নি আর কি। হ্যাঁ। জি। তারপর এই পর্যন্ত হলো। আমি মনে করেন একদিন ফোন করেছি, কোথায়? আমাকে বললো যে আমি নাস্তা নিতে বের হয়েছি। তো আমি রাগ করে সাথে সাথে ফোন কেটে দিয়েছি। ওর মাকে ফোন দিয়েছি যে তো আম্মু ও কোথায় গিয়েছে? তখন তার মা বললো যে ও তো নাস্তা আনতে গিয়েছে, সরি ও টেইলার্সে গিয়েছে কাপড় আনতে। তার বললাম, ও আমাকে বললো নাস্তা আনতে গিয়েছে, আপনি বলতেছেন টেইলার্সে গিয়েছে। তো এই ধরনের ঝামেলা আমাদের মধ্যে থেকে হচ্ছিল। তারপর আমার কিছু প্রবলেম আরম্ভ হয়, যেমন আমি রাতের বেলা ঘুমাতে পারি না, আমার প্রচুর জেদ উঠতে থাকে, আমি সারাটা দিন চিন্তা করতে থাকি যে কি হচ্ছে, কি করতেছে না করতেছে। এর মাঝখানে একবার ইউনিভার্সিটির কথা মানে ইউনিভার্সিটিতে পড়ে সে, ইউনিভার্সিটির আমার প্রায় বলতো যে আমি ইউনিভার্সিটি যাচ্ছি, কিন্তু দেখা যাইতো যে ইউনিভার্সিটি যায় না যায় বুঝতাম না আমি। একদিন আমি ওর ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ডের সাথে কথা বলি। আচ্ছা। এবং সেদিন তারা একটা ছোটখাটো একটা কোনোখানে ঘুরতে যাওয়ার কথা ছিল। পরে আমি খবর নিয়ে দেখি 3টা ফ্রেন্ডের সাথে কথা বলি। 3টা ফ্রেন্ডের একটা ফ্রেন্ডও আমাকে বলে নাই যে তার সাথে তারা গিয়েছিল। তারা বলেছে যে একজন বলেছিলেন যে আমার সমস্যা, আমার হাজবেন্ডের সাথে ভাইয়ার সমস্যা হচ্ছে, আমি একটু ডিপ্রেশনে আছি, আমি কোনোখানে যাওয়ার মুডে নাই, আমি ইউনিভার্সিটি শেষ করে বাসায় গিয়েছি। আরেকজন বললো যে ভাইয়া আমার ইউনিভার্সিটি শেষের পরে 5:30টার সময় একটা টিউশনই থাকে, আর ওই দিন আমাদের ক্লাস শেষ হয়েছে 5টায়, আমি এমনি অনেক রাশে ছিলাম, আমি যাই নাই। তারপর আরেকজনের সাথে কথা বলেছি, সে বলেছে যে আমার সিলেটে একটা ট্রিপ আছে, আমি সেখানে যাচ্ছি, গিয়েছি, আমি তার সাথে যাই নাই। অথচ সে বলতেছে আরো 3-4 জনের নাম সহ
আচ্ছা, 5-6 জনের কথা বলেছে যে সে কি ওইখানে গিয়েছে। ও কি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে না সরকারি? প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। প্রাইভেট ইউনিভার্সিটিতে আর পড়ে। আমার সন্দেহটা তখন হয়েছিল যে মেয়ে মানুষ, ও সবসময় ছবি তুলে, যে কোনো কিছু হলে একটা নতুন কানের দুল হলেও সে ছবি তুলে পরে দেখবে, ছবি তুলবে সেটা নিয়ে। তা আমি তোকে জিজ্ঞেস করেছি যে তুমি কোথায় গিয়েছিলে, আমাকে বলেছে যে আমরা ফ্রেন্ডরা ঘুরতে গিয়েছি। তা আমি বলেছি যে একটা ছবি দেখাও, আমাকে তো ছবি পাঠালে না। তখন সে আমাকে বললো যে আমি আজকে প্রচুর গরম ছিল তো এর জন্য আমি ছবি তুলি নাই। আচ্ছা, তো এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটতেছে এবং আমি আমি জানি না আমি ইন ফিউচার এই সম্পর্কটাকে নিয়ে যেতে পারবো কিনা। আর তাদের সব কথা আমার মেনে নিতে হবে। যেমন আমি কোনো কমপ্লেন করলেই তারা আমাকে ভুল দাঁড় করাচ্ছে, যেটা আমি মোটেও না। আমি একদম মানে 9 to 5 জব করা একটা মানুষ। আমি প্রতিদিন নিজের অফিস করতেছি, আমার বন্ধুদের সাথে দেখা করতেছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, যেহেতু নিজে নতুন বিয়ে করেছি। আমি সবকিছু মেনটেন করে চলার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ আমি করতে পারতেছি। আচ্ছা, এখন আমার কাছে মনে হচ্ছে তারপর তাদের কোনো কথা যদি আমি মনে করেন কোনো একটা কথা, যেমন মনে করেন এই জিনিসটাই আমি বললাম যে ও এই সময় বাইরে গিয়েছে, আমাকে না বলে গেল কেন। ওরা মনে করেন আমার সাথে কতক্ষণ ফোনের মধ্যে ওর বড় বোন ফোন দিবে, ওর মা ফোন দিবে, আবার তারা আমার ইন্ডিভিজুয়ালি আমার বাবার কাছে ফোন দিবে, মায়ের কাছে ফোন দিবে। কি বলে ওরা ফোন দিয়ে, কি বলে? ফোন দিয়ে যে কমপ্লেন করে যে সে আমার মেয়ের সাথে এমন করতেছে। আচ্ছা, মানে তোমার বিরুদ্ধে কথা বলছে তখন? জি, তার ফুল ফ্যামিলি, মানে তাদের কথা হলো গিয়ে ঠিক আছে, হুম, তুমি হ্যাঁ, তুমি তাদের ভুলটা প্রত্যেক তোমার কথাতেই হচ্ছে, এরকম। ওর দিক থেকেও ঠিক আছে, তাই তো? হ্যাঁ, মানে তার দিক থেকে কমপ্লেনটা আসতেছে এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আমাদের ছেলের ব্যাপারে কোনো কমপ্লেন করেন, তারা বলে যে আমাদের কোনো কমপ্লেন নাই, আপনি বলেন কি কমপ্লেন আছে। আচ্ছা, তখন আচ্ছা, আমি যখন মনে করেন বলি যে ও এই সময় এটা করেছে, সেই সময় সেটা করেছে, তখন সে আমার উপরে বলে যে তুমি এই কথা বললে কেন, এইটা করতেই পারে। যেমন সে গ্রামের বাড়িতে গিয়েছে, তারপর ওইখান থেকে সে একটা রিসোর্টে ঘুরতে। তা আমি তাকে জিজ্ঞেস করেছি প্রথম তুমি কার সাথে যাচ্ছ, আমাকে বলেছে যে আমি আমার মার সাথে যাচ্ছি, আমার খালামুনির সাথে যাচ্ছি, আমার খালাতো বোন যাবে সাথে। তা আমি বলেছি আচ্ছা ঠিক আছে যাও। তারপরে সে যখন সাজুগুজু সাজতেছে, আমি ভিডিও কল দিয়েছি, আমাকে বলে আমি সাজতেছি, কি হয়েছে? আমি বললাম বের হয়ে যাবে এখন। বললো হ্যাঁ। আমি বললাম কে যাচ্ছ? আমাকে সে চোখের আইলাইনারটা দেখিয়ে বলতেছে যে আমি এই আইলাইনারটা একটু লাগিয়ে তারপর আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, তারপর আমি বললাম ঠিক আছে, ফোন দিও। আইলাইনার শেষ করে ফোন দেয় না। আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পর যখন আমি তাকে কল দিলাম, সে আমাকে বলতেছে যে আম্মু খালামুনি কেউ যাবে না, আমি আর বের হয়েছি। আচ্ছা, ওকে। তো তারপর আমি তাকে বললাম যে না, তোমার তো খালামুনি আম্মুর সাথে যাওয়ার কথা ছিল, তুমি রিসর্টে যাচ্ছ, 2টা মেয়ে, কি ব্যাপার, কোনো কারণ আছে? সে এইটা নিয়ে দুনিয়া ঝামেলা করেছে, আমার ফ্যামিলিকে তার বাসা পর্যন্ত ডেকেছে যে আমি নাকি সন্দেহ করি, আমি তার উপরে একটা মানে সন্দেহ করতে থাকতেছি সারাদিন। আমি বললাম সন্দেহ করার মতো জায়গা হচ্ছে দেখে না করতেছি। তুমি বলতেছো নাস্তা আনতে বের হয়েছো, তোমার আম্মু বলতেছে টেইলারে গিয়েছো, তুমি ইউনিভার্সিটিতে বলতেছো ফ্রেন্ডদের সাথে গিয়েছো, অথচ খবর নিয়ে দেখা গেল যে তুমি ইউনিভার্সিটিতে যাইতেছো না, ফ্রেন্ডদের সাথে ছিলা না। আচ্ছা, সে 2 বছরে একটা সেমিস্টার কমপ্লিট করতে পারে নাই প্রাইভেট ইউনিভার্সিটি। আচ্ছা, তা 2 বছর কন্টিনিউ করেছে সেই ইউনিভার্সিটি। তারপরে সে নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মাঝখানে পড়ালেখা ছেড়ে দিয়েছে। মানে ওই আচ্ছা, এই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার তো বেশ খরচ, এটা বহন করছে কে? আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি মাঝখানে একবার অফার করেছিলাম যে ওর তো বিয়ে হয়ে গিয়েছে, আপনি ওর পড়ালেখাটা ছাড়াই দেন। তো আমারে বলে কি যে কেন আপনি এই কথা বললেন, সে তার পড়ালেখা কেন ছাড়াই দিব? আমি বললাম যে ও তো যেভাবে পড়াশোনা করতেছে 2 বছরে একটা সেমিস্টার ক্রস করতে পারে নাই। হ্যাঁ, হ্যাঁ, না, আমার প্রশ্নটা ছিল খরচটা কে দিচ্ছে এখন? হ্যাঁ, তখন তার বোন আমাকে বলে যে কোর্স কমপ্লিট করতে পারুক আর না পারুক, তার বাবার টাকা আছে, টাকা উড়াতে তো পারবে। আচ্ছা, ওর বাবাই দিচ্ছেন তাহলে? আমার বাসায় যেহেতু আসে নাই, আমি তখন এখন পর্যন্ত ইউনিভার্সিটির খরচটা ব্যয় করতাম না। ওকে, সেটাই বুঝতে পারছি। আর ও আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে তোমাদের শারীরিক সম্পর্কটা হয়েছে কিনা? জি, এটা তো সেটা কি ঠিক ছিল? হ্যাঁ, ঠিক ছিল। সেখানে ওর কোনো মানে অসুবিধা, মানে সেখানে কোনো মানে তোমার সঙ্গে যে মানসিক সম্পর্কটা সেভাবে হচ্ছে না,
বাট শারীরিক ব্যাপারে ওর কোনো অসুবিধা মানে আমরা যখন আপত্তি ছিল না? একসাথে থাকতাম, মানে আমরা যখন একে অন্যের সাথে থাকতাম, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকতো না। আচ্ছা, আমরা ওকে। যখন আলাদা থাকতাম, আমি আমার বাসায়, সে তার বাসায় থাকতো, এই সমস্যাগুলো তখন সৃষ্টি হইতো। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন ও তো সে তোমাদের পড়ালেখা- বাসায় থাকে না এমনিতে, তাই জি তো? না, সে আমার বাসায় থাকে না, আমি তার বাসায় যাই যখন আমাকে বলা হয়, যখন আমাকে ডাকা হয়, অথবা যেহেতু ওকে শুক্রবার। তুলে আনা হয়নি, হ্যাঁ, জি না, সেটাই। আমরা আমরা এর মাঝখানে অফার করেছিলাম যে আমাদের অনুষ্ঠান করা লাগবে না। আমার চাচু এসেছিল দেশের বাইরে থেকে। উনি যখন এসেছিলেন তখন বলেছিল যে এক কাজ করেন, আমাদের অনুষ্ঠান লাগবে না, আমার ভাবি ফুল ফ্যামিলি নিয়ে আসছে, আমার ভাই আসছে, হ্যাঁ। আপনি আপনার মেয়েকে দিয়ে দেন, আমাদের এখানে 15 দিন আচ্ছা, একদিন ঠিক আছে, থেকে যান। একটু আমাদের সময় চলে যাচ্ছে তো। জি, আর জি। তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? অ্যাকচুয়ালি এই যে আমি চাচ্ছি যে ও যে এতগুলো ওষুধ খায়, হুম। এগুলো তো অনেক মানে খুব শক্তিশালী। আমি এই ওষুধ একটা একটা করে খেয়ে দেখেছি, আমি উঠতে পারি না ঘুম থেকে। হুম। হ্যাঁ, যেদিন আমি ওই একটা করে ওষুধ যেদিন খেয়েছি, হুম। তো ও একটা মেয়ে মানুষ, ওর বয়স মাত্র 22। এখন আমাদের যদি ইন ফিউচার ও প্রেগন্যান্সির মধ্যে কোনো ধরনের সমস্যা হবে কিনা, এটা তো আচ্ছা আমার। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা দুশ্চিন্তার বিষয়, কিন্তু তোমাদের সম্পর্কটা যে একটু উত্থান পতনের মধ্যে যাচ্ছে সেটা নিয়ে কোনো আমাদের প্রশ্ন নেই? সম্পর্কটা উত্থান পতনের মধ্যে যাচ্ছে, এবং তার ফ্যামিলি এই যে রমজান মাসে আমাদেরকে বলেছে যে ওনার মেয়েকে নাকি আমি ভালো রাখতেছি না, এবং আমি বিভিন্ন ধরনের কমপ্লেন করি, এত কমপ্লেন করা যাবে না। এর জন্য তারা পাসপোর্ট করেছে, আমার নাম দেয় নাই, নতুন একটা ইউনিভার্সিটিতে তাকে ভর্তি করেছে, আচ্ছা, ওইটাও আমাকে জানায় নাই। না তোমার প্রশ্নটা একটা হচ্ছে যে ওষুধের কোনো সাইড এফেক্ট ওর হবে কিনা, ওষুধের কোনো সাইড এফেক্ট হবে কিনা, এবং আমার আর যে সম্পর্কটা কিভাবে উন্নয়ন করা কি সম্ভব কিনা। উন্নয়ন করা যায় কিভাবে, আচ্ছা, আর যদি উন্নয়ন করা কি ঠিক হবে কিনা। আচ্ছা, একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, চট করে জি। প্রশ্ন থাকলে কর। আচ্ছা, আপনার ওয়াইফের ভাই বোন কয়জন? আমার ওয়াইফের বর্তমানে 3 বোন, একটা বোন বড়, তারপর একটা বোন, তারপর একটা ভাই যিনি মারা গিয়েছেন বাইক অ্যাক্সিডেন্টে, আর সে সবার ছোট। আচ্ছা, ওনার ইমিডিয়েট বড় ভাইটা মারা গিয়েছেন। যে ওর ইমিডিয়েট বড় ভাইটা মারা গিয়েছে। তার ফ্যামিলি আমাকে বলতো যে ডিপ্রেশনের কারণটা ওর বড় ভাইয়ের মৃত্যু, কিন্তু অ্যাকচুয়ালি তার এইগুলোই শুধু একটা রোগ না, আরো কয়েকটা মানে শারীরিক সমস্যা তার আছে। তার আলসার আছে, তার স্পাইনটা টেরা, ঠিক মানে আছে, প্রশ্নটা বাম দিকে হেলে যাচ্ছে কোমরের পাশ থেকে, এটা তার জন্মগত সমস্যা। ডাক্তার কি ডায়াগনোসিস বলছে? আচ্ছা, তারপর আরো কিছু সমস্যাগুলো আছে, এবং তাকে আমি একবার আমি মানে রিকোয়েস্ট করে জিজ্ঞেস করেছিলাম যে আমি জানতে চাই তোমার এই সমস্যাটা কবে আচ্ছা। থেকে আরম্ভ হয়েছে। সে বলেছে আমার এই সমস্যাটা ছোটবেলা থেকেই ছিল, এবং আমি অনেক জায়গায় ডক্টর দেখিয়েছি, আমাকে অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, টেস্ট করা হয়েছে, আমার এই সমস্যার কোনো মানে ঔষধ নাই। আমাকে ডাক্তার কি ডায়াগনোসিস করেছেন? আমরা ওর অ্যাকচুয়ালি ওই যে ফাইব্রোমায়োলজিয়াও করা হয়েছিল, যে ফাইব্রোমায়োলজিয়া থাকতে পারে। আমার তরফ থেকে বাইপোলার ডিসঅর্ডার মনে করি আমি, কিন্তু আমাকে যে ডক্টরটাকে দেখায়, সেই ডক্টরটা আমাকে বলেছে যে এটা কোনো রোগ না, এটা জাস্ট একটা স্লিপ ডিসঅর্ডার, এটা জাস্ট একটা ডিপ্রেসিভ ইউনিট। আপনি কিভাবে করলেন? আপনি নিজে কি ডায়াগনোসিস করেছেন এটা বাইপোলার মুড ডিসঅর্ডার? আমি ডায়াগনোসিস করি নাই, কিন্তু আমার কাছে মানে ওষুধগুলো যেহেতু এই ধরনের, আর সে কথায় কথায় রেগে যায়, একটুখানি কথা হলেই খুব রাগ, আবার নরমালি ঠিক হয়ে যায়, হাসাহাসি করতেছে, হাসি খুশি। এমনি সেলফ হার্ম বা সুইসাইডাল কোনো অ্যাটেম্প নিয়েছিলেন? হ্যাঁ, সে তার বাম হাতের মধ্যে অনেকগুলো ব্লেড দিয়ে হাত কাটলে যেরকম দাগ আছে, এরকম অনেকগুলো দাগ আছে। হয়তো আমাদের বিয়ের অনেক আগে সে হাতটা কেটেছিল। এবং তাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তাকে গল্প টল্প দিয়ে শোনাই। সে আমাকে একদিন বলেছিল যে মামুনি জীবন দিয়ে দিতে চেয়েছিল, তুমি কি জানো? আমি বলেছি যে না, আমি সেটা জানি না। বলে হ্যাঁ, মামুনি কিন্তু ওই বাসায় থাকতে, তারা এখন বর্তমানে যে বাসাটা আছে তার পাশেই তাদের আরেকটা বাসা আছে, ওই বাসায় থাকতে নাকি সে নিজের জীবন দিয়ে দিতে চেয়েছে। এটা ছোট একটা বাচ্চার কথা। আচ্ছা, তো আমার মনে হয় সে সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েছে। এবং আমি একবার তাকে বলেছিলাম যে আমাদের যদি বিচ্ছেদ ঘটে কি হবে। সে আমাকে বলেছিল আমি আমার নিজের জীবন নিয়ে নিব। তারপর সে আবার আমাকে একদিন এমনও বলেছে যে আমার হাত পা রাত্রেবেলা জ্বালা পোড়া করে, ব্যথা করে, আমার ভালো লাগে না, সে খাট রেখে মাটিতে ঘুমায়। তো আমি বলেছি কেন? তো আমাকে বলেছে আমার হাত জ্বালা পোড়া করে। সে মানে এমন এসিতে ঘুমায় যে মনে হয় যে ফ্রিজ, একটা ফ্রিজের মধ্যে মানুষ যেরকম ঘুমায় সেরকম।
মানে শীতের দিনেও তার এই এসি প্রয়োজন পড়ে। কোনো প্রশ্ন আছে? তো আমার মনে হয় সে একবার প্রশ্ন এক নেই। দুইবার সুইসাইডাল অ্যাটেম্প করেছে এবং আমাকে বলেছে যে আমি এই ব্যথা কতদিন সহ্য করব, আমি এই সমস্যা এই যন্ত্রণা কতদিন সহ্য করব, আপনি না থাকলেও আমি হয়তো একদিন সুইসাইড করব, এরকম কথা তার মুখে আমি শুনেছি। এর জন্য আমি আরো একটু বেশি স্কেয়ার্ড আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও যে ভালো নেই সেটাও অনেকগুলো মানে ইন্ডিকেশন আছে। আমরা আলোচনা করছি, তুমিও খুব কষ্টে জীবন যাপন করছো, বুঝতে পারছি, খুব অস্থির হয়ে আছো। আমরা আলোচনা করছি, তুমি একটু শোনো কেমন। আর অনেক 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 ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। তুমি অনেক ধন্যবাদ এত আমাকে সুন্দর করে বলতে। বুঝিয়ে বলেছো, গুছিয়ে বলেছো, সেজন্য এক্সট্রা ধন্যবাদ তোমাকে। ভালো থাকার চেষ্টা করো কেমন। ওকে সঞ্জিতা। 2025-এর জুন মাসে বিয়ে করেছেন, আক্ট হয়েছে, তুলে দেয়নি, প্রোগ্রাম ছাড়া তুলে দেবে না, এবং তার ভেতরে একটা কারণ ছিল ভাইয়ের মৃত্যুবার্ষিকী ইত্যাদি, এবং ভাই মারা গেছেন 2020-এ বাইক অ্যাক্সিডেন্টে। এবং বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু কিন্তু একটা সাডেন ডেথ, এবং সাডেন ডেথ যদি কোনো একটা ফ্যামিলিতে হয়, হঠাৎ মৃত্যু হয়, ওই পরিবারটা 3টা ধাপের ভেতর দিয়ে যেতে পারে। ইউজুয়ালি বলে 6 মাসের মধ্যে কারো কারো ক্ষেত্রে এই শোক মুহূর্তটা কেটে যায়, বিরিফমেন্ট বা শোকের সময়টা। কোথাও কোথাও মডারেট যখন হয় তখন বলে যে 2 থেকে 3.5 বছরের মতো একটা সময় লাগে। আর কমপ্লিকেটেড গ্রিফ বা জটিলতম যখন শোকটা আসে তখন এটা সারা জীবনের হতে পারে। ইলিয়াস কাঞ্চনের ওনার একটা নিরাপদ সড়ক চাই আন্দোলনে ওখানে একটা ট্যাগলাইন থাকতো যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, মানে ওখানে কিন্তু আসলে এই যে কমপ্লিকেটেড গ্রিফ বা জটিল শোকের অবস্থাটা বলছে। এই মেয়েটা যেহেতু সব থেকে ছোট বাচ্চা এবং এর উপরে ভাই এবং একমাত্র ছেলে মারা গেছে পরিবারে, কাজেই টোটাল সম্পূর্ণ পরিবারটাই সম্ভবত আহত, বিধ্বস্ত, ট্রমাটাইজড। কাজেই এখানে যখন ছেলের সাথে মেয়ের গ্যাপও প্রায়, মেয়েটার 22, ছেলেটার 31, 9-10 বছরের, মানে 1 দশকের পার্থক্য, একটা জেনারেশনের পার্থক্য। মেয়েটা কিন্তু আপনি করে বলছে ছেলেটাকে, এবং ছেলেটাও কিন্তু একটু নিয়ন্ত্রণের জায়গাটা আছে, ভালোবাসা তো আছেই, তার স্ত্রীর প্রতি তার মমত্ব, মানে যত্ন সবই আছে, কিন্তু সে মোট 3 জায়গায় বলেছে যে একটা মেয়ে, একটা মেয়ে। তাহলে মেয়ের ডেফিনেশনটা কি, স্ত্রীর ডেফিনেশনটা কি ছেলেটার কাছে? মেয়ে মানুষ বলেছে। মেয়ে মানুষ, মেয়ে মানুষ শব্দটা সে 3 বার বলেছে। তাহলে মেয়ে মানুষের ডেফিনেশনটা কি? এই জায়গাটা বোধহয় তাকে রিডিফাইন, নিজের কাছে নিজের পুনঃসংজ্ঞায়িত করা দরকার। কারণ এতদিন তো এটাও তো, সে তো এখন বিয়ে করলো তা, এবং এটাও কিন্তু সেরকম প্রেমের বিয়ে না, কাজেই ছেলেটাও কিন্তু নিজে শিখছে। তাহলে আমার স্ত্রীর মর্যাদাটা আমি কিভাবে রাখবো, স্ত্রীর অধিকারের জায়গাটা আমি কিভাবে দেখবো, স্ত্রীর স্বাধীনতা জায়গা। কারণ 2 বার উনি বলেছেন যে আমাকে না বলে যাওয়া, উনি নিরাপত্তা নিয়ে চিন্তিত, কিন্তু স্ত্রী কি আসলে সব কিছু ওনাকে বলে, বাবা মার সাথে, যেখানে বাবা মা যদি প্রশ্ন না করে, এই জায়গার যাওয়াটা বোধহয় এইখানে একটু আধিপত্যবাদ নিয়ে বোঝার ঝামেলা হচ্ছে। এবং বয়সটা যেহেতু যে 9-10 বছরের পার্থক্য, তুমি জুনিয়র, তুমি তো, আমি যা বলবো সিনিয়রদেরকেও আমরা যেরকম, যে সিনিয়র জুনিয়র এরকম একটা আসছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে উনি বাইপোলার, আমি বাইপোলার মনে করি। এই জায়গাটাতে আমি বলবো যে আপত্তি করার জায়গা, কারণ আপত্তি করার জায়গা, কারণ এখন বলে না ওই যে গুগল করে ডাক্তার হবেন না, ওষুধগুলো দেখে মনে হয় ওখান থেকে এই ওষুধগুলা কোন অসুস্থতায় খায়, ওই ওষুধগুলোর নাম থেকে সে, এবং এটা তো পেশাগত ডায়াগনোসিসের জায়গা। পেশাগত ডায়াগনোসিস না করে উনি যদি মনে করেন যে আমি মনে করছি, তাহলে কিন্তু এই জায়গাটাতে ওনারও একটু বোঝা দরকার। একটা বোধহয় ওনার প্রচণ্ড ভয়ের জায়গা, কারণ এখনো তো বউ তুলে আনা হলো না, এর সাথে আমি সারা জীবন থাকবো, আমি, আমার ছেলে মেয়ে হবে, সেই ভয়টা কিন্তু তার জন্য খুবই স্বাভাবিক। কিন্তু সেই ভয়টা করতে চেয়ে আমি কি মানে বাউন্ডারিটা ক্রস করছে কিনা, সীমারেখা অতিক্রম করছে কিনা, কারণ 2 পরিবারই কিন্তু নিজেদের বাউন্ডারি ক্রস করছে। যেখানে হাজব্যান্ড ওয়াইফের 2 জনের নিজেদের ঝামেলা হবে, নিজেরাই শিখবেন কিভাবে জিনিসটাকে সামাল দেওয়া যায়, তা না করে মেয়ের পরিবারও ইনভলভ হয়ে যাচ্ছে, ছেলের বাবা মাকে ফোন করছে, ছেলের বাবা মাও আবার চলে যাচ্ছেন। তার মানে ওই যে দই জমানোর মতন, যে দইটা জমানোর আগেই আবার অন্যরা এসে নাড়াচাড়া করে দিচ্ছে, হোক না 2 জনের একটু অসুবিধা। এবং আমি মনে করি এই আজকের এটার তো রেকর্ডিং ইউটিউবে চলে আসবে, 2 পরিবারও কি একটু দেখতে পারে কিনা, যে 2 জনের মধ্যে ঝামেলাটা হোক, পরিবার সাথে থাকুক,
কিন্তু ওদের ঝামেলা ওরাই একটু পরিবার অনেক বেশি যত্ন করতে যেয়ে খোড়া বানিয়ে দিচ্ছে কিনা সম্পর্কটাকে। এবং এইখানে যদি ঝামেলা হয় একটা গ্রুপ একটা মানে কাপল কাউন্সিলিংয়ে তো তারা আসতেই পারেন এই জায়গাটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যদি কাপল কাউন্সিলিং এ দুজনকে মত দিতে হবে আসলে, হ্যাঁ, এবং দুজনেই স্বেচ্ছায় রাজি চাইতে কিনা, হবে। চাইতে হবে। এবং এই সমস্যা তৈরিতে নিজস্ব কন্ট্রিবিউশনকে আমি কিভাবে সমস্যাটা তৈরিতে আমি কি ভূমিকা রাখছি সেটা বিশ্লেষণ করতে সেইটুকু খোলামেলা আলোচনার জায়গা নিজেদেরকে দিতে হবে। এবং দুই পক্ষেরই কিন্তু যে আমার কথা মেনে নিতে হবে, আমার মেয়েটাকে ভালো রাখতে পারছো না, এই যে দ্বৈততার জায়গাগুলা, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার বিড়ম্বনা, মেয়ের পরিবারও ভুগছেন, উনিও কিন্তু ভুগছেন, কারণ ভদ্রলোক তো স্বামীর যে রোলটা সেটা তো পুরোটা বুঝে উঠতে পারছেন না এখনো। এবং তার কষ্টের জায়গাটাও কিন্তু, এবং সে কিন্তু আন্তরিক, সেখানে কোনো সন্দেহ নেই। এবং যে ওষুধগুলো খাচ্ছে, এই ওষুধগুলো নিউরোলজিস্ট দেখিয়েছেন, কিন্তু একটু সাইকিয়াট্রিস্ট কি দেখাবেন, একটু কি সাইকোথেরাপিতে যাবে, কারণ যাওয়াটা খুব জরুরি, কারণ ছোটবেলা থেকেই তো মেয়েটার সমস্যা হচ্ছে। 20-22 বছর এটা খুবই অল্প একটা সময়। 15-16 বছরে ভাইটা চলে গেছে, ভাইয়ের সাথে কিরকম অ্যাটাচমেন্ট ছিল, কিরকম তার সংযুক্তি ছিল আমরা জানি না, সেটা হয়তো সেই মানুষটাই জানে। তার জীবনে তো মানে তোলপাড় হয়ে গেছে জীবনটা। কাজে মেয়েটা কষ্ট পাচ্ছে, আমার স্ত্রী কষ্ট পাচ্ছে, এবং আমার স্ত্রীকে আমি ভালোবাসি, ভালো না বাসলে উনি ফোন করতেন না, ভালোবাসি। আমি আমার স্ত্রীর সাথে আগামী জীবনটা যদি একসাথে বুড়ো হতে চাই, আমি কিভাবে ওর হাতটা ধরে নিয়ে আসতে পারি। আমার কাছে মনে হয় প্রথমে একটু কাউন্সেলিং সেশনে আসতে পারে কিনা। এবং এখানেও কিন্তু আবার ওই সাইকোথেরাপিতেই আমি একটু বেশি টান দেব, কারণ যদি ছোটবেলা থেকেই প্রবলেমটা হয়, হাত পা জ্বালা করছে, এগুলো কিন্তু বিষণ্ণতারও একটা চিহ্ন। তাহলে ও বললো যে ফ্রিজের মতো ঠান্ডার মধ্যে চেষ্টা করে, এবং তার মানে ও ভীষণই শরীরটা বোধহয় মানে হয় না যে তাপটা নিতে পারছে না। এবং উনি কিন্তু বলছেন যে ফাইব্রোমায়ালজিয়া আছে, মানে মন আর কষ্টটা নিতে পারছে না, শরীরে প্রকাশ হচ্ছে। এবং মনোদৈহিক যে প্রকাশের জায়গাগুলা, মেয়েটা যেহেতু বাড়ির সব থেকে ছোট বাচ্চা, তো ছোট বাচ্চা তো সবসময় একটা নিষেধাজ্ঞা অবচেতন মনে থাকে যে বড় হয়েও না, তো সে জানে যে আমার বাবা মাও যত্ন করেছে, আমার হাজবেন্ডও আমাকে যত্ন করবে। তো মেয়েটা নিশ্চয়ই সেই দাবিটা করে, এবং হাজবেন্ডও সেটা বোঝেন, বুঝে দেখেই কিন্তু ভদ্রলোক এই ফোনটা আজকে করেছেন। ওনারা কি একটু কোথাও সাইকোথেরাপিতে পেশাগত সাহায্য নেবেন কিনা, এবং প্রয়োজন হলে সেখান থেকে সাইকিয়াট্রিস্টে যাবেন, এবং সেটাতে দুজনেই রাজি যদি হয়, দুজনেই রাজি, মেয়েটাকেও রাজি হতে হবে আর কি। সঞ্জিদা আপা সবগুলোই সুন্দর করে বলেছেন। আমার কাছে একটা জায়গা এরকম মনে হচ্ছে যে ফ্যামিলিতে একটা পাওয়ার গেম হচ্ছে কিনা, যে হয়তো বা ওয়াইফদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থাটা একটু ভালো বেশি তুলনামূলকভাবে, এইগুলোর জায়গায়, এবং ওই মেয়েটার যে একমাত্র ভাইটা হঠাৎ মারা যাওয়ার পরে ওভার প্রোটেক্টিভ হয়ে গেছে কিনা ফুল ফ্যামিলি ওই মানুষটার প্রতি, এবং এইটার একটা নিচ্ছে কিনা, মানে মেয়েও কি এভাবে ভেবে নিচ্ছে কিনা যে আমি যাই করি আমার কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার নেই, কারণ এটা আমার ফ্যামিলি এটা প্রোটেক্ট করবে, তারা দেখে নেবে। এই জায়গাটা হয়তো বা হাজবেন্ড যিনি আছেন উনি চ্যালেঞ্জ ফিল করছেন, কারণ উনি একটা জিনিস বলেছেন, ওনার লাইফটা খুব ডিসিপ্লিন, 9টা-5টা ডিউটি করি, সব কিছু মেনটেন করি, এই কারণে উনি ওই জায়গাটা আবার দেখছেন খুব ফ্রিডম, যাই করি আমার কোনো অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন নেই। ফ্রিডম শুধু না, মানে একটু ইনডিসিপ্লিনড, কারণ ও বলছিল যে আমি আইলাইনারটা লাগাচ্ছি, এটা লাগিয়ে তারপরে তোমার সাথে কথা বলবো, তারপরে শি নেভার কলড ব্যাক। তো হয় না যে আমি কথা দিয়েছিলাম যে আমি একটু পরে তোমাকে কল করছি, কিন্তু কথাটা রাখিনি সে, সেটা কি কারণে আমরা জানি না, একটু হয়তো বা ড্যাম কেয়ার ভাব আছে যে এটা, আর আমার যা সমস্যা হবে আমার ফ্যামিলি ফেস করবে, ওটা আমার ফেস করতে হবে না, সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হয় যে সবার সবচেয়ে ছোট সন্তান তো হয়তো বা হয় না যে ছোট জনকে ওই যে ডোন্ট গ্রো আপ আর কি, তুমি ছোটই থাকো, ছোট হলেই ভালো, আমরাই তোমাকে যত্ন করব, মানে ওইভাবে বেড়ে উঠে যে একটা যে রেসপন্সিবল মানুষ হওয়া, সেই হয়তো মেয়েটার হয়তো সেটা সম্ভব হয়নি, যেহেতু ফ্যামিলি হয়তো সেভাবে তাকে
ট্রিট করেনি আর কি, এবং এটার সেটা হতে পারে আর কি, পসিবিলিটিস আর দেয়ার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে উনার আরেকটা যেটা মনে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটাও ওরকম আছে কিনা, কারণ উনি বললেন একটা সেমিস্টার 2 বছরে উনি শেষ করতে পারেন নাই। হ্যাঁ, তো এই জায়গাগুলো উনি মার্ক করেছেন যে সাধারণভাবে এটা তো হয়ে একটা যাওয়ার কথা। সিগনিফিকেন্ট পয়েন্ট কিন্তু, হ্যাঁ, যে তাই না? সেইখানে 2 কি- বছর কেন লাগবে? হ্যাঁ, আর প্রথম দিকের কোর্সগুলো তো একটু ইজি Easy থাকে। থাকে, ওগুলো তো পাস করা একটু সহজই হয়। হতে পারে ভাইটা মারা গেছে সেজন্য, জানি না ভাই কবে মারা গেছে, মানে 5 বছর 2020-এ মারা গেছে, 20 না, বা কিন্তু 22-এ ও মনে তো হয়। পড়াশোনাটা শুরু করেছে রানিং এখন পড়ছে। না, বিয়ে হলো কিন্তু ভাই মারা যাওয়ার পরে ও ইউনিভার্সিটি পড়াটা শুরু করেছে কিনা আমরা জানি না। উনি বলেছিলেন মনে হয় পড়াশোনা একটু গ্যাপ ছিলেন, আবার ভর্তি হয়েছেন, ওই ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারছেন না, আবার নতুন করে রিঅ্যাডমিশন হয়েছে অন্য একটা ইউনিভার্সিটিতে। সেটা আর কি ভাই মারা যাওয়ার কোন সময়টা এটা আমরা জানি না আর কি। আর একটা জিনিস হচ্ছে যে যদি এরকম হয় তাহলে একটু বুঝতে হবে যে ওনার আসলে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটাও কি আছে কিনা, যে ইন্টেলেকচুয়ালি অ্যাডজাস্ট করতে পারছেন কিনা হাজব্যান্ড ওয়াইফের। হাজব্যান্ড যেই জায়গা থেকে বোঝাতে চাচ্ছেন বা বলছেন, ওয়াইফের যেহেতু বয়সও কম, একটা জেনারেশন গ্যাপও বলেছেন, সেই জায়গা থেকে আসলেই উনি অ্যাডজাস্ট করতে পারছেন কিনা। হয়তো বা এইগুলোও একটু যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে আসে, এগুলো কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা এমন না যে একদম খুব শর্ট টাইমে, দুজনেরই অবস্থাটা ক্লিয়ার করে রেসপন্সিবল জায়গা থেকে এটা তুলে ধরা হবে।